বাংলাদেশের বিপক্ষে প্রথম টি-20 ম্যাচে ভারতের দুর্ধর্ষ বোলিং প্রদর্শনীর পাশাপাশি তাদের অনবদ্য ব্যাটিং পারফরমেন্সটাও ছিল বেশ চোখে পড়ার মতোই। ইনিংসের শুরু থেকেই ভারতীয় ব্যাটাররা যে ইন্টেন্ট আর অ্যাপ্রোচ নিয়ে ব্যাটিং করছিলেন তাতে এটা দেখে কখনোই মনে হয়নি যে বাংলাদেশের ছুড়ে দেওয়া মাত্র 128 রানের টার্গেট তারা চেস করছিলেন। শুরু থেকেই বাংলাদেশের বোলারদের উপর তারা যেভাবে চার্জ করছিলেন, যেভাবে ওভার প্রতি 10-এর উপর রান রেখে তারা আর কি স্কোর করে যাচ্ছিলেন, তাতে এটা দেখে আপনার মনে হতেই পারে হয়তোবা তারা 200+ রানের টার্গেট এদিন চেস করছিলেন। আমি তাহলে একটু শুরু থেকেই বলি। ভারতের হয়ে ইনিংস ওপেন করতে আসেন উইকেট কিপার ব্যাটসম্যান সঞ্জু স্যামসন আর অভিষেক শর্মা। প্রথম ওভারেই শরীফুলকে 2টা বাউন্ডারি সহযোগে 10 রান তুলে নিলেন এই জায়গাটায় সঞ্জু স্যামসন। প্রথমে একটা তিনি ব্রিলিয়ান্ট স্ট্রেট ড্রাইভ মারলেন, আর কি শটটা এতটাই আর কি সুন্দরভাবে তিনি নেগোশিয়েট করেছিলেন যেন দেখেই মনে হলো একদম ব্যাকরণ বইয়ের পাতা থেকে উঠে এসে তিনি শটটা খেললেন। এরপর আর কি ওই ওভারের লাস্ট ডেলিভারিতে তিনি একটা আপিস অফ ড্রাইভ করেও আরেকটা বাউন্ডারি তুলে নিয়েছিলেন। যদিও আর কি ফিল্ডারের জন্য একটা স্লাইড একটা চান্স ক্রিয়েট হয়েছিল ওই মিড অফে দাঁড়িয়ে থাকা ফিল্ডারের জন্য, কিন্তু সেটা অনেক কঠিন একটা সুযোগ ছিল। তো যাই হোক, এই জায়গাটায় সঞ্জুকে ক্রেডিট দিতেই হবে। এর ঠিক ভেরি নেক্সট ওভারেই তাসকিনকে প্রথম বলেই আর কি উইকেট ছেড়ে বেরিয়ে এসে অভিষেক শর্মা লং অফের উপর দিয়ে একটা বিশাল ছক্কা মারলেন। এর ঠিক পরের বলেই ওই তাসকিনকে আরেকটা তিনি বাউন্ডারি মারলেন, কিন্তু এই জায়গাটায় মানে তিনি একদম ব্যাটের সুইট স্পটে কানেক্ট করতে পারেননি, ওই আউটসাইড এজ হয়ে থার্ড ম্যান জোন দিয়ে বলটা 4 হয়ে যায়। আর ওই ওভারেরই ফোর্থ বলে অভিষেক তাসকিনকে আরেকটা বাউন্ডারি মারলেন ইনসাইড এজ হয়ে, এই জায়গাটায় তিনি ওই ফাইন লেগ অঞ্চল দিয়ে বাউন্ডারি পেয়ে গেলেন। ডেফিনেটলি এই জায়গাটায় অভিষেক শর্মা কিছুটা লাকি ছিল, কিন্তু তার এই লাক খুব বেশিক্ষণ কাজ করলো না। ওই তাসকিনের ওভারের একদম শেষ বলেই তার পার্টনার সঞ্জু স্যামসনের সাথে ভুল বোঝাবুঝিতে তিনি রান আউট হয়ে প্যাভিলিয়নে ফেরত গেলেন। এরপর উইকেট এলেন সূর্যা কুমার যাদব। তো সূর্যা আর ওই অপর পাশে সঞ্জু স্যামসন দুজনেই আর কি বাংলাদেশের বোলারদের একদম তুলোধনা করে দিচ্ছিলেন। পার্টিকুলারলি সূর্যার কথা তো বলতেই হবে, তিনি যতক্ষণ ক্রিজে থাকেন, তিনি যতক্ষণ আর কি উইকেটে সময় কাটান, মানে দ্রুত হারে কীভাবে রান তুলতে হয় তার থেকে বেটার বোধ হয় কেউ জানে না। মুস্তাফিজকে দেখলাম ওই সম্ভবত ফোর্থ ওভারে, মানে প্রথমেই তিনি একটা ছক্কা মারলেন, তারপর একটা বাউন্ডারি বের করলেন, মানে ওই ওভার থেকে তিনি ওই 12 রানের মতো তুলে নিলেন। এরপর ওই পঞ্চম ওভারে যখন তাসকিন বল করতে এলেন, তাসকিন কিন্তু এই জায়গাটায় সূর্যা কুমারের সাথে একটা বেশ ভালো মাইন্ড গেম খেলেছিলেন প্রথম 2টা বলে। সূর্যা তো আর কি বেশিরভাগ শট নেগোশিয়েট করে থাকে ওই ফাইন লেগ বা স্কোয়ার লেগ অঞ্চলের দিকে। তো তাসকিন কি করলেন, একটু আর কি ওয়াইডিশ আর কি অফ স্টাম্পের একটু বল করলেন, আর বলের লেংথটাকে একটু পেছনের দিকে করে বলগুলোকে একটু স্লোয়ের উপর ছাড়ছিলেন। তো এই জায়গাটায় সূর্যা কিন্তু প্রথম 2 বল বিট হয়ে গেছিল। তো তাসকিনের লাকটা এই জায়গায় আর তৃতীয় বলে কাজ করলো না, মানে সূর্যা প্রথম 2 বলে যে রকম আর কি শটটা খেলতে চাইছিলেন থার্ড বলে সেই একদম সেম শট তিনি নেগোশিয়েট করলেন, ওই ব্যাকওয়ার্ড স্কোয়ার দিয়ে তিনি বাউন্ডারি পেয়ে গেলেন। এর ঠিক পরের বলেই তাসকিন তাকে একটা ইয়র্কার অ্যাটেম্প্ট করতে চেয়েছিলেন, কিন্তু ঠিকমতো সেটা এক্সিকিউট করতে না পারে ওইটা আর কি লোয়ার ফুল টস হয়ে যায়, ফলে ওই সূর্যা একটা কবজির মোচড়ে ফ্লিক করে ওই প্রায় সেম জোন দিয়ে তিনি আরেকটা বাউন্ডারি তুলে নিলেন। তো তাসকিনের ওই ওভারেরই একদম লাস্ট বলে তিনি একটা ব্যাক অফ দ্য লেন্থ বল করলেন ওই সূর্যাকে, বলের পেসটাও বেশ ভালো মতোই ছিল। তো সূর্যা ওই জায়গায় আর কি ফায়দা তুলতে কোনো রকম ভুল করেননি, তিনি একদম আর কি একটা ফ্লিক শট মেরে ওই একদম মিড উইকেটের উপর দিয়ে বিশাল একটা ছক্কা হাঁকালেন ওই তাসকিন আহমেদকে। আর অপর পাশ থেকে সঞ্জু স্যামসনও দেখলাম পরের ওভারেই একটা সুন্দর কাভার ড্রাইভ করে তিনিও বাউন্ডারি তুলে নিয়েছিলেন। আর এর পরেই দেখলাম ওই মুস্তাফিজ একদম যখন ওই পাওয়ার প্লের লাস্ট ওভারটায় বল করতে এলেন, তখন প্রথম বলেই ওই লং অনের উপর দিয়ে সূর্যা তাকে একটা বিশাল ছক্কা মারলেন। এরপরেই তাকে ওই ওভারেই আরেকটা বাউন্ডারি মারলেন। এরপর পাওয়ার প্লে শেষ হতে যখন আর ওই 2 বল মতো বাকি, তখন সূর্যাকে ওই জায়গায় মুস্তাফিজ একটা ব্যাক অফ দ্য লেন্থ ডেলিভারি করলেন, বলের পেসটা একটু বেশি থাকায় সূর্যা ঠিকমতো সেটাকে কানেক্ট করতে পারেনি। হয়তোবা তিনি অতটা আর কি আন্দাজ করতে পারেননি যে মুস্তাফিজ অত আর কি পেসে তাকে বলটা করবেন, তার ফলে আর কি ঠিকমতো কানেক্ট করতে না পারায় ওই ডিপ স্কোয়ার লেগে দাঁড়িয়ে থাকা রিশাদের হাতে ক্যাচ হয়ে তিনি আউট হয়ে গেলেন। এর ঠিক পরেই আর কি সঞ্জু স্যামসন ওই একটা খুব সুন্দর ফ্লিক শটে তিনি মিড উইকেট দিয়ে একটা বাউন্ডারি তুলে নিয়েছিলেন। তো ফ্লিক শট করতে গেলে বলটাকে যে জোনে আর কি পিচ আপ করতে হয় তার থেকে কিন্তু অনেকটাই আর কি পেছনের দিকে লেংথে ছিল, ব্যাক অফ দ্য লেংথ একটা ডেলিভারি ছিল। তো সেটাকেও আর কি খুব সুন্দর মতো তিনি ফ্লিক করে যেভাবে বাউন্ডারিটা তুলে নিলেন, তো সত্যি আর কি সেটাকে একটা চোখ ধাঁধানো শটই বলা যেতে পারে। সঞ্জু স্যামসন এদিন মানে ওভার বাউন্ডারি না পেলেও তিনি যে 5টা বাউন্ডারি মেরেছেন সবকটাই ছিল একদম চোখ ধাঁধানো শট, মানে দেখলেই আপনার একদম মন জুড়িয়ে যাবে, এই রকমভাবে তিনি শটগুলো নেগোশিয়েট করে বাউন্ডারি তুলে নিয়েছিলেন। তো এরপরে সঞ্জু স্যামসনকে ওই জায়গাটা ট্র্যাপ করলেন মেহেদি হাসান মিরাজ, একটা ফ্ল্যাটার ট্র্যাজেক্টরির বলে আর কি তাকে ওই জায়গাটায় পুরোপুরি বিট করে দেন। কিছুটা আর কি পেসে আর কি এই জায়গাটায় বিধ্বস্ত হয়েছেন ওই সঞ্জু স্যামসন, তিনি মানে বলটাকে ঠিকমতো কানেক্ট করতে পারেননি, ডিপ মিড উইকেট দিয়ে খেলার চেষ্টা করেছিলেন, ফলে ওই জায়গাটায় দাঁড়িয়ে থাকা রিশাদ হোসেনের হাতে তিনি ক্যাচ হয়ে আউট হয়ে গেলেন। এরপর হার্দিক পান্ডিয়া আর ওই নীতিশ কুমার রেড্ডি, পার্টিকুলারলি হার্দিক পান্ডিয়ার কথাই বলতে হবে,
তিনি যেভাবে বাংলাদেশের বোলারদের উপর চার্জ করছিলেন তাতে মানে হয়তোবা আপনার এটা মনেই হতে পারে যে কত দ্রুত সম্ভব ম্যাচটাকে তিনি ফিনিশ করে যেন কোনো রকমে বাড়ি যেতে পারলেই বাঁচেন, মানে এতটাই তাড়া ছিল তার মধ্যে। একদম শুরু থেকেই মানে বাংলাদেশের পেস বোলার বলুন বা স্পিনারদেরকে বলুন, উইকেটের চারপাশে তিনি শট খেলতে থাকলেন। দুর্ধর্ষ কিছু তিনি শট খেলেছেন। আমি দেখলাম স্পিনার ওই রিশাদ হোসেনকে একদম এক্সট্রা কাভারের উপর দিয়ে তিনি একটা ছক্কা মেরেছিলেন, চমৎকার একটা শট ছিল। এছাড়াও দেখেছিলাম মুস্তাফিজকে তিনি একটা আপার কাট করে সুন্দর একটা বাউন্ডারি মেরেছিলেন। এছাড়াও তাসকিন আহমেদকে একটা খুব সুন্দর আপার কাট করে হার্দিক যেভাবে ওই জায়গাটায় বাউন্ডারি নেগোশিয়েট করলেন, মানে তাতে আর কি বলতেই হবে যে ওই শটটা কিন্তু রেয়ারেস্ট অফ দ্য রেয়ারেস্ট শট ইন দ্য ওয়ার্ল্ড। ইভেন আর কি ওই শটটা নেগোশিয়েট করার পর হার্দিকের মধ্যে সেভাবে কোনো এক্সপ্রেশনই দেখা যায়নি, এক প্রকার ওটা নো লুকিং আপার কাট বলা চলে। জেনারেলি ব্যাটাররা শট খেলার পর বলের দিকে তাকান যে বলটা কোন দিকে যাচ্ছে বা কিভাবে যাচ্ছে, কিন্তু আমি ওই যে বললাম হার্দিক ওই নো লুকিং আপার কাট শট খেলার পর তিনি এতটাই কনফিডেন্ট ছিলেন যে ডেলিভারিটা বাউন্ডারি বা ওভার বাউন্ডারি হবেই, এটা তিনি পুরোপুরি নিশ্চিত ছিলেন। আর এরপর দেখলাম অপর প্রান্তে থাকা ওই নীতিশ কুমার রেড্ডিও ওই লেগ স্পিনার রিশাদ হোসেনকে লং অনের উপর দিয়ে একটা বিশাল ছক্কা মারলেন। এছাড়া তাকে আর কি খুব বেশি বড় শট খেলতে দেখা যায়নি এদিন, কারণ অপর পাশ থেকে হার্দিক যেহেতু অলরেডি বিগ শট খেলছিলেন বলে। আর এরপর দেখলাম ওই ভারতের ইনিংসের একদম লাস্টের ঠিক আগের ডেলিভারিটায় তাসকিনের একটা আর কি ওই আউটসাইড দি অফ স্টাম্পের বলে হার্দিক এতটাই জোরে আর কি ব্যাট ঘুরিয়েছিলেন, তার ব্যাট সুইং এতটাই বেশি পরিমাণে ছিল হাত থেকে তার ব্যাটটা স্লিপ করে গিয়ে লেগ সাইডের দিকে চলে যায় আর বলটা ওই থার্ড ম্যান জোন দিয়ে বাউন্ডারি হয়ে যায়। তখন আর কি কমেন্ট্রিতে থাকা ওই রবি শাস্ত্রী আর তামিম ইকবাল একটু মজা করে বলছিলেন যে ব্যাট চলে গেল লন্ডনের দিকে আর বল থার্ড ম্যান দিয়ে চলে গেল প্যারিসের দিকে। আর তখন আর বাংলাদেশের মেহেদী হাসান মিরাজকে ক্যামেরায় দেখানো হচ্ছিল যে তিনি অবাক দৃষ্টিতে তাকিয়ে রয়েছেন, মানে শুধু মিরাজই নয় পুরো বাংলাদেশের আর কি টিমই মানে তখন এমন আর কি দৃষ্টিতে তাকিয়েছিল, মানে বল কোন দিকে যাচ্ছে তাদের কোনো হুঁশ নেই, ব্যাটটা কোন দিকে গিয়ে আছড়ে পড়ছে সেই দিকেই সবার নজর। তখন আর তামিমও আর কি ওই পার্টিকুলার মোমেন্টটায় বলে উঠলেন আর মিরাজ এমনভাবে তাকিয়ে রয়েছেন যেন তিনি ঢাকাতে চলে গেছেন। তো ওই জায়গাটার একটা লিটল বিট ওখানে ফান করেছেন। আর এরপরের ঠিক ভেরি নেক্সট ডেলিভারিতেই তাসকিনের একটা শর্ট পিচ বলে হার্দিক একদম আর কি পুল শট করে ডিপ মিড উইকেট দিয়ে একটা বিশাল ছক্কা মেরে ম্যাচটাকে ফিনিশ করে দিলেন। তো এর সাথে সাথে ভারত এই ম্যাচটা জিতে যায় 8 ওভার 1 বল মানে 49 বল হাতে রেখে। ভারতীয় টিম ম্যানেজমেন্টের তরফ থেকে হয়তো তাদের প্লেয়ারদের প্রতি এইরকমই নির্দেশ দেওয়া ছিল যে তোমরা 130-40ই চেস করো কিংবা 200+ রানের টার্গেটই চেস করো না কেন, তোমাদের ব্যাটিং ইন্টেন্ট বা অ্যাপ্রোচ যেন কখনো না বদলায়। ইনিংসের শুরু থেকেই প্রতিপক্ষের বোলারদের উপর চড়াও হয়ে তাদের এগেনস্টে আর কি অ্যাটাক করে দ্রুত রান তুলে নেওয়া এবং যাতে করে তাদের বোলিংয়ের প্ল্যানিং বলুন কিংবা তাদের টিমের কনফিডেন্স বলুন পুরোপুরি ওই জায়গাটায় গুড়িয়ে যায় আর যাতে মানে ইজিলি ইন্ডিয়া অপোনেন্টের থেকে ম্যাচটা বের করে নিতে পারে। আর কি এইরকমই একটা নির্দেশ হয়তোবা টিম ম্যানেজমেন্টের তরফ থেকে এই ভারতীয় দলের প্রতি দেওয়া ছিল। তো সেই কারণেই আর কি আমরা দেখলাম যার প্রতিফলনটা মাঠেই ঘটলো। তো আপনারা কি মনে করেন বাংলাদেশের বিপক্ষে এই প্রথম টি-20 ম্যাচে ভারতের কোন ব্যাটারের ব্যাটিং ইন্টেন্ট বা অ্যাপ্রোচ সবচেয়ে ভালো লেগেছে কিংবা কোন ব্যাটারের আর কি খেলা শটগুলো আপনার চোখে এখনও লেগে আছে? কমেন্ট করে আপনাদের মতামতটা জানাবেন নাকি।